উল্লাপাড়া গ্রামে আলতাব নামের এক কৃষক বসবাস করত। আলতাব অনেক দয়ালু আর ইমানদার ব্যক্তি ছিল। আলতাব প্রতিদিন তার জমিতে চাষাবাদের কাজ করত। চাষাবাদের কাজ করে তার সংসার চালাতো। আলতাবের কাছে 2টি ষাঁড় ছিল, যেগুলো দিয়ে তার জমির ফসল চাষাবাদ করত। ও আমার সোনা মুনিরা, তোমরা তাড়াতাড়ি ঘাসগুলো খেয়ে নাও। তোমরা তো জানো যে জমিতে গিয়ে কাজ করতে হবে। যদি জমিতে গিয়ে কাজ না করি তাহলে আমার সংসার তো চলবে না। সেই গ্রামে আলতাবের এক বন্ধু জাহিদ বাস করত। সে অনেক কাজজোর আর অলস ব্যক্তি ছিল। তার অনেক মিষ্টি মিষ্টি আর মন মজানো কথা দিয়ে আলতাবের মন জয় করে নিত। একদিন যখন আলতাব তার জমিতে চাষাবাদের কাজ করছিল, তখন জাহিদ তার কাছে এসে বলে, আরে আলতাফ বন্ধু, কেমন আছিস? আরে বন্ধু জাহিদ, তুই এখানে কিভাবে আসলি? আমি তো ভালোই আছি আল্লাহর রহমতে। দিনকাল তো ভালো মতোই চলছে। তোর কথা বল, তুই কেমন আছিস? তোকে তো দেখে অনেক হতাশায় আছিস মনে হচ্ছে। কিছু সমস্যা হয়েছে নাকি? আমাকে বল। আরে বন্ধু আলতাফ, কি বলবো, তুই তো জানিস এই বছরে আমার ফসলগুলো নষ্ট হয়ে গেছে। এই জন্য আমি অনেক হতাশায় আছি। আর আমার ওপর অনেক ঋণের বোঝা চলে আসছে। মনে হচ্ছে এখন ঘর বাড়ি ছেড়ে অন্য কোথায় চলে যেতে হবে। ভালোই লাগে না কিছু। কি বলবো, আপন বলতে তো কেউ নয় ভাই, যে কেউ আমাকে সাহায্য করবে। আরে জাহিদ বন্ধু, তুই এভাবে কেন বলছিস? আর আমি তো তোর ছোট কালকার বন্ধু, ভালো বন্ধু। আর এক বন্ধুর বিপদে আর এক বন্ধু সাহায্য করবে, এটাই তো কথা, ঠিক না? আর বল বন্ধু, তোর কি সাহায্য করতে হবে? আমরা 2 বন্ধু মিলে একসাথে সব কাজ করে নেব। ঠিক বলেছিস বন্ধু। তোর মতন বন্ধু যার কাছে আছে তার তো কোনো সমস্যাই হওয়ার কথা না। কিন্তু বন্ধু, তোর কাছে একটি ছোট উপকার দরকার আমার। হ্যাঁ বন্ধু, কি উপকার করা লাগবে বল আমাকে তাড়াতাড়ি। এত চিন্তা ভাবনা না করে আমাকে তাড়াতাড়ি বল, কি সাহায্য করতে হবে তোকে। আলতাফ, তোর কাছে যে 2টি সার আছে না, সেই সার দুটি আমাকে কয়েকদিনের জন্য দিতে পারবি? তাহলে আমার জমির চাষাবাদগুলো আমি করতে পারবো। তোর সারগুলোর জন্য তুই চিন্তা করবি না। তোর সারগুলোকে আমি ভালোভাবে সেবা যত্ন করব। আর কাজ হয়ে গেলে তোর সার দুটো আমি তাড়াতাড়ি ফিরে দিয়ে যাব। আলতাব তার বন্ধু জাহিদের এসব দুঃখ কষ্টের কথা শুনে অনেক কষ্ট পাচ্ছিল। আলতাব মনে মনে ভাবে যে তার বন্ধু জাহিদের এসব বিপদ থেকে মুক্তি যেন পায়। আরে বন্ধু, তুই চিন্তা করিস না। তুই আমার ষাঁড়গুলো নিয়ে গিয়ে তোর জমির চাষাবাদের কাজ কর, কোনো সমস্যা নেই। আমার কাছে আমার বন্ধুর বিপদ সবার আগে। আমার কাজগুলো আমি পরে করে নেব, কোনো সমস্যা নেই। তোর কাজগুলো তুই আগে কর। আর যদি কোনো জিনিসের দরকার হয় আমাকে বলবি, আমি তোকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধু। তুই আমার শুধু বন্ধুই না, তুই আমার ভাইয়ের মতো। আজকালকার দুনিয়াতে এরকম বন্ধু কোথাও পাওয়া যায় না দেখতে। তুই চিন্তা করিস না বন্ধু, আমি তোর সারগুলো তোকে তাড়াতাড়ি ফেরত দিয়ে যাব। জাহিদ আলতাবের ষাঁড়গুলো অনেক খুশি হয়ে নিয়ে যায়, কিন্তু জাহিদের আলতাবের ষাঁড়গুলো ঘুরে দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না। জাহিদের মনে শয়তানি বুদ্ধি ঘুরপাক খাচ্ছিল। আরে বাহ, এই আলতাফকে তো আমি তাড়াতাড়ি বোকা বানিয়ে দিতে পেরেছি। এমনিতে তো আলতাফ অনেক সাদা সিধে ব্যক্তি। আমি যদি তার সারগুলো তাকে ফেরত না দিই তাহলে তো সে কিছুই করতে পারবে না। আর আমাকে তো সে জিজ্ঞাসা করার সাহসই পাবে না। এখন যদি সার দুটোকে আমি বেচে দিই তাহলে তো অনেক টাকা ইনকাম করতে পারবো। চল যা, এখন সার দুটোকে বিক্রি করে দিই। জাহিদ ষাঁড় দুটি নিয়ে গিয়ে গরুর দালালের কাছে গিয়ে বিক্রি করে দেয়। আরে কি মজা! আজকে তো আমার অনেক মজাই লাগছে, খুব আনন্দ পাচ্ছি। ভালোই হয়েছে, বেশ ভালোই দামে সার দুটো বিক্রি করতে পেরেছি। কিছুদিন যাওয়ার পর আলতাবের ষাঁড় দুটি দরকার হয় ফসল কাটাই মারাই এবং কি নতুন ফসল চাষাবাদ করার জন্য। তার দরকার পড়ে। তার কাছে অন্য কোনো সার নেই যে সেইগুলো দিয়ে কাজ চালিয়ে নেবে। অনেক দিন হয়ে গেল ষাঁড় দুটি জাহিদ নিয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তো সে ষাঁড় দুটি আমাকে ঘুরিয়ে দিয়ে গেল না। মনে হয় ও কোনো কাজের কারণে আসতে পারে না। যাকগে, আমি ষাঁড় দুটি নিয়ে আসি ঘুরিয়ে। আলতাব কথা বলে জাহিদের বাড়ি যায়।
আরে বন্ধু জাহিদ, আমার কাছ থেকে ষাঁড় দুটি তো অনেকদিন হলো নিয়ে আসছিস, কিন্তু এখন পর্যন্ত তুই আমার ষাঁড় দুটি ঘুরিয়ে দিলি না। এখন তো মনে হয় তোর কাজগুলো হয়ে গেছে, তাহলে আমার ষাঁড় দুটি আমাকে ফেরত দে। আমি আমার ষাঁড় দুটো নিতে এসেছি। ফসল কাটাই মাড়াইয়ের কাজ শুরু হয়ে যাবে সামনে, চাষাবাদের কাজও করতে হবে। আরে আলতাফ, আমি তোকে আর কি বলবো, তোর ষাঁড় দুটি অনেক দুর্বল হয়ে আছে। কয়েকদিন তাদেরকে একটু খাইয়ে পরে ভালো করে রাখি, তারপর তোকে আমি দিয়ে আসবো। আলতাফ জাহিদের কথা শুনে চিন্তা করতে লাগে যে তার ষাঁড় দুটি সত্যি কি দুর্বল হয়ে আছে। তারপর সে মনে মনে ভাবে যে যদি ষাঁড় দুটি সত্যি দুর্বল হয়ে থাকে তাহলে আর কয়েকদিন তার কাছে থাকাই ভালো। তখন আলতাফ জাহিদকে বিশ্বাস করে বাড়ি থেকে ফিরে যায় আর সে নিজেই ফসলগুলো কাটাই মারাই করে নিয়ে যায়। এভাবে কিছুদিন কেটে যায়, কিন্তু জাহিদ আলতাবের ষাঁড় দুটি ফেরত দেয় নাই। আলতাবের জমি চাষাবাদ করার জন্য তার ষাঁড় দুটি দরকার পড়ছিল। তখন সে জাহিদের বাসায় যায়। আরে বন্ধু জাহিদ, এখন তো চাষাবাদ করার জন্য আমার ষাঁড় দুটির দরকার হয়ে গেছে, আর এখন ষাঁড় দুটি তো ঠিক হয়ে গেছে, তাহলে আমি এখন ষাঁড় দুটি নিয়ে যাব। আরে বন্ধু আলতাফ, আমি কিছু সময় আগে তোর ষাঁড় দুটিকে এক মাঠে ঘাস খাওয়ার জন্য রেখে আসছি। এক কাজ কর, কালকে আমি তোর ষাঁড় দুটি তোকে দিয়ে আসবো। জাহিদের এ কথা শুনে আলতাবের কিছু মনে মনে সন্দেহ জাগে, আর সে মনে মনে ভাবে, কিন্তু সে আর একদিন অপেক্ষা করার কথা ভাবে আর চলতে শুরু করে। আলতাব রাস্তা দিয়ে যখন যাচ্ছিল তখন রাস্তার ধারে একটি গাছের নিচে এক মুরব্বি বসেছিল। তখন আলতাবকে বলে, আরে পুত্র আলতাফ, আমি কয়েকদিন ধরে খেয়াল করছি তুমি প্রতিদিন জাহিদের বাসায় যাচ্ছ আর ঘুরে আসছো। জাহিদ তো তোমার ষাঁড় দুটি এ গরুর দালালের কাছে বিক্রি করে দিয়েছে। তোমার তো জাহিদের ওপর এতটা বিশ্বাস করা ঠিক হয়নি। মুরব্বির কথা শুনে আলতাবের মন ভেঙে যায়। চাচা, আমি তো জাহিদকে নিজের বন্ধু মনে করেছিলাম, কিন্তু সে তো আমাকে বন্ধুত্বর সুযোগ নিয়ে গাদ্দারি করেছে। আমি এরকম হতে দেব না। আমার সাধু তো ঠিকই আমি আমার কাছে ফেরত নিয়ে আসব। চাচা, আপনি কি আমাকে একটা সাহায্য করতে পারবেন? পুত্র, বলো কি সাহায্য করতে হবে? আলতাব মুরব্বিকে সব কথা বলে দেয় যে কিভাবে তাকে কি বলতে হবে, আর সে সেইখান থেকে চলে যায়। কিছু সময় পর ওই রাস্তা দিয়ে জাহিদ ওইখান দিয়ে যাচ্ছিল। তখন মুরব্বি তাকে দেখে তাকে তার পাশে ডাকে। কি হয়েছে চাচা, আপনি কেন আমাকে ডাকলেন? কথা হচ্ছে একটা, আমি প্রতিদিন আলতাফকে তোমার বাড়ির সার নেওয়ার জন্য যেতে দেখি, আবার ঘুরে আসতে দেখি। কারণটা কি? চাচা, কিন্তু সমস্যা কি? পুত্র, আমি কিছু সময় আগে আলতাফকে একজনের সাথে কথা বলতে শুনলাম যে ষাঁড় দুটো নাকি তাকে এক পীর বাবা দিয়েছে, আর যার কাছে ষাঁড় দুটো থাকবে তার জমিতে নাকি ফসল অনেক ভালো হবে। সব সময় ফসলে ভরে থাকবে তার জমি, আর তার জমিতে কোনো সবাই পানির অভাব হবে না, আর তার জীবন সব সময় সুখেই ভরে থাকবে। আরে চাচা, আপনি একই কথা বলছেন। হে আল্লাহ, আমি কত বড় ভুল করেছি। অল্প কিছু টাকার জন্য আমি বড় খাওয়ার সুযোগ হাতছাড়া করে দিয়েছি। আমি এক্ষুনি ওই ষাঁড় দুটো ফেরত নিয়ে আসবো, যদি ওই দালাল বিক্রি করে না দেয়। জাহিদ সে ষাঁড় দুটো নিতে যায় ওই দালালের বাড়ি। সেইখানে গিয়ে যখন জাহিদ সে ষাঁড় দুটো দেখতে পেল তখন সে অনেক শান্তি পায়। যাকে ভালো হয়েছে, এখনো ষাঁড় দুটি দালাল বিক্রি করে নাই, এখনো আছে। কিন্তু ষাঁড় দুটি আমি কিভাবে নিব? হ্যাঁ ভাই, আমার ষাঁড় দুটো তুমি আমাকে ঘুরিয়ে দাও, আমি তোমাকে তোমার টাকা ফেরত দিয়ে দিব। আরে ভাই না, আমি তোমাকে এই ষাঁড় দুটো ঘুরিয়ে দিতে পারবো না, কেননা এই ষাঁড় দুটো অনেক কাজ করে। তারপরও যদি তুমি ফেরত নিতে চাও তাহলে আমার কাছে একটা উপায় আছে। 2 গুণ টাকা দিয়ে তুমি তোমার ষাঁড় দুটো ফেরত নিতে পারবে। যদি তুমি রাজি হও তাহলে বলো।
আরে সে তো দুগুণ টাকাতে আমার কাছে ভালোই করেছে, আমি তো আরো বেশি হলে তারপরেও নিতাম। যাকে তাকে 2 গুণ টাকা দিয়ে সাজুটা নিয়ে যায়। হ্যাঁ ভাই, আমি তোমার কাছে রাজি আছি, তুমি যেটা চেয়েছো আমি সেটা দিতে রাজি আছি ভাই। জাহিদ সে গরুর দালালকে টাকা দিয়ে গরু নিয়ে যেতে লাগে তার বাড়ি। জাহিদ যখন বাড়ি যাচ্ছিল তার আগে সেইখানে আলতাফ এসে পৌঁছে যায়। আরে বন্ধু জাহিদ, মনে হয় আজকে আমার ষাঁড়গুলো নিয়ে যেতে পারবো। আরে বন্ধু, হ্যাঁ আলতাফ, তুই তো ঠিক সময় এসেছিস। আমি তো তোর বাড়ি তোর সাজুটা নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু তুই তো ঠিক মতন ঠিক সময় চলে আসিস। চলে যখন এসেছিস তখন তোর সাজুটা নিয়ে যা ভাই। আলতাফ তার ষাঁড় দুটো আনন্দিত হয়ে নিয়ে যায়, আর এদিকে জাহিদ অনেক মন খারাপ করে এসব দৃশ্য দেখতে থাকে। বন্ধুরা, আমরা এই গল্পতে কি শিখলাম? অন্যের সাথে প্রতারণা করলে সেই প্রতারণার ফাঁদে নিজেকেই পড়তে হয়।